এই দুটো কজ কিন্তু ডাজ নট ফলো দ্য ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ S2, এটা অবশ্যই মনে রাখবে। দেখো কি বলেছে, ইন্সপিরেশন। ইন্সপিরেশন মানে ওই সন্দীপ মহেশের ইন্সপিরেশন নয়, ইন্সপিরেশন মানে ইনহেল করা। আজকে আলোচনা করব সেকেন্ড হার্ট সাউন্ড সম্বন্ধে, সেই সঙ্গে জানবো যে সেকেন্ড হার্ট সাউন্ডের স্প্লিটিং কখন হয়, কারণ এই প্রশ্নটা তোমাদের সেমিস্টারে এসেছিল। ওকে, তাহলে জেনে নিই সেকেন্ড হার্ট সাউন্ডের কজটা কি। কজ হচ্ছে ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য অ্যাওর্টিক ভালভ অ্যান্ড পালমোনারি ভালভ। ওকে, তাহলে এই অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভের ক্লোজারটা কোন টাইমে হচ্ছিল, এখানে কোন ফেজে হচ্ছিল। দেখো এই ভালভটা ক্লোজার হবে ডেফিনেটলি, তার আগে কি হতে হবে, সিস্টল হতে হবে। অর্থাৎ সিস্টলের সময় ব্লাড এই ভালভ এবং এই ভালভতে ইজেক্টেড হয়ে যাবে এবং ঠিক সিস্টলের ঠিক এন্ডে এই ভালভটাকে ক্লোজ হতে হবে, নাহলে কি হবে, ব্লাডটা ব্যাকফ্লো হয়ে আবার ভেন্ট্রিকেলে চলে আসবে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ সিস্টল, তাহলে এন্ড অফ সিস্টল মানে কোন ফেজে হচ্ছে, যে প্রোটোডায়াস্টাল ফেজের পরে যেখানে আমার কি হচ্ছিল আইসোভলিমেট্রিক রিল্যাক্সেশন শুরু হবে, তার ঠিক আগেটাতে আমার কি হবে, এই অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভের ক্লোজার হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এটা তো আমি উল্টোটাও লিখতে পারতাম, ক্লোজার অফ দ্য পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। ওকে, তার মানে প্রশ্ন হচ্ছে যে কোন ভালভটা আগে ক্লোজ হয় সেটা আমাদের জানতে হবে। দেখো টাইমিংটা আমি আলোচনা করলাম, ক্যারেক্টারটা জেনে নিই। ডিউরেশন হয় 0.12 সেকেন্ড, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ওয়াইজ যদি দেখি S1 হার্ট সাউন্ডের তুলনায় কিন্তু S2 এর ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে। ওকে, এবং সাউন্ডটা কিরকম হয়, S1 আমরা কি বলেছিলাম লাভ, এবং S2 হচ্ছে তাহলে ডাব। অর্থাৎ S1 S2 মানে লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, এইভাবে সাউন্ডটা হয়। এবং কোথায় আমরা দেখবো হার্ট সাউন্ডটা, আমরা প্র্যাকটিক্যালি যখন পড়েছিলাম যে আমাদের রাইট সেকেন্ড যে ইন্টারকস্টাল স্পেস রয়েছে, অর্থাৎ এটা যদি আমাদের স্টারনাম বোন হয় এবং যে এটা ফার্স্ট ইন্টারকস্টাল রিব এবং এটা সেকেন্ড ইন্টারকস্টাল, এবং সেকেন্ড ইন্টারকস্টাল যে রিব রয়েছে জাস্ট প্যারাস্টার্নাল অর্থাৎ স্টারনামের ঠিক পাশে সেকেন্ড ইন্টারকস্টালে আমরা কার সাউন্ডটা শুনবো, আমরা অ্যাওর্টিক সাউন্ডটা শুনবো, অর্থাৎ অ্যাওর্টিক ভালভের ক্লোজারটা শুনবো, বা সেটাকে অ্যাওর্টিক এরিয়া বলা হয়। আর তার ঠিক অপোজিট যদি দেখি এই সাইডে, তার মানে হচ্ছে আমার লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস জাস্ট প্যারাস্টার্নাল এরিয়াতে, তাহলে সেখানে আমরা কোন সাউন্ডটা পাবো, পালমোনারি এরিয়াটা পাবো, এবং সেখানে আমরা পালমোনারি ভালভের যে ক্লোজিংটা হচ্ছে সেই সাউন্ডটা সেখানে শুনবো, বা সেখানে সব থেকে ভালো শোনা যায়। এখন এখানে তাহলে প্রশ্ন হচ্ছে যে অ্যাওর্টিক ভালভ বা পালমোনারি ভালভের ক্লোজারের জন্য কি হচ্ছে, আমার S2 হার্ট সাউন্ডটা তো পাচ্ছি। এখন এই S2 হার্ট সাউন্ড লাউড হবে নাকি সফট হবে, সেটা তাহলে কার উপর নির্ভর করছে, সেটা নির্ভর করছে বা ইন্টেন্সিটিটা ডিপেন্ড করছে। এখানে কি হচ্ছে, সিস্টলের সময় ব্লাডটা ইজেক্টেড আউট হয়ে যায়, এরপরে ব্লাড ইজেক্ট আউট হয়ে যায়, তারপর কি হয়, যখন ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল হয় এই ব্লাডটা আবার ব্যাকফ্লো করে আসার চেষ্টা করে, এবং ব্যাকফ্লো করে যখন আসার চেষ্টা করে তখন যে ভালভটা ছিল ওই ভালভটাকে প্রেসার দেয় এবং ভালভটা ক্লোজ হয়ে যায়। তার মানে যদি ব্যাকফ্লোর প্রেসারটা বেশি হয় তার মানে ভালভটা খুব তাড়াতাড়ি বা জোরে ক্লোজ হবে, তার মানে ইন্টেন্সিটিটা বাড়বে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে জানবো তাহলে লাউড S2 জানবো, এবং লাউড S2টাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, লাউড A2 এবং লাউড P2। অর্থাৎ A2 মানে হচ্ছে অ্যাওর্টিক ভালভের সাউন্ডটা কখন জোরে হবে এবং কখন পালমোনারি ভালভের সাউন্ডটা জোরে হবে, এইভাবে আলোচনা করে নেব। তাহলে লাউড A2 কখন হবে, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন বা হাইপারটেনশন শব্দটা জানলেই হবে। অর্থাৎ যেসব রোগীদের হাইপারটেনশন থাকে, খুব কমনলি থাকে হাইপারটেনশন, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু A2টা লাউড হয়। কেন লাউড হবে, হাইপার টেনশন হয়েছে মানে এইখানে যে আমার অ্যাওটা বা এখানে যে আমার সিস্টেমিক যে সার্কুলেশন যে মেজর ভেসেলগুলো রয়েছে সেগুলোতে কি হয়, একটা পেরিফেরাল রেজিস্ট্যান্সটা হাই থাকে। তাহলে যখনই সিস্টল হচ্ছে ভেন্ট্রিকুলার ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স হাই থাকার জন্য ডায়াস্ট্রলের সময় ওই ব্লাডটা আরো মোর র্যাপিডলি ব্যাকফ্লো হয়ে এই পাশে আসার চেষ্টা করে। তাহলে কি হবে, মোর র্যাপিডলি আসার চেষ্টা করলে অ্যাওটিক যে ভালভটা রয়েছে সেটা র্যাপিডলি ক্লোজ হবে, এবং র্যাপিডলি ক্লোজ হলে কি হবে, একটু সাউন্ডটা লাউড হবে। ওকে, এটা তোমরা বুঝতে পারলে। এবং তার সাথে অবশ্যই মনে রাখতে হবে হাইপার ডাইনামিক সার্কুলেটরি স্টেট এর ক্ষেত্রে কি হয়, লাউড A2 দেখা যায়। তাহলে সফট A2 কখন হবে, অর্থাৎ A2 সাউন্ডটা সফট হবে। অ্যাওটিক স্টেনোসিস, অ্যাওটিক ভালভ স্টেনোসিস হয়ে গেছে, ধীরে 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 ক্লোজ হচ্ছে বা ওপেন হচ্ছে, তার মানে কি হবে, আমার সফট A2 সাউন্ড হবে। ওকে, এবং অ্যাওটিক ভালভের যদি রিগার্জিটেশন হয় তাহলে কিন্তু আমার কি হবে, আমার সফট A2 সাউন্ড হবে। এই অবধি বুঝতে পেরে গেছো? এরপরে যেমন তাহলে P2 পালমোনারি ভালভ, তাহলে পালমোনারি ভালভের ক্ষেত্রে আমরা জানবো কখন সেটা লাউড হবে, তার মানে তাহলে একই জিনিস এই ক্ষেত্রে কি ছিল, হাইপার টেনশন, মানে কি সিস্টেমিক ভেসেলে যখন হাইপার টেনশন ছিল, তাহলে এখানে আমার কি ছিল, পালমোনারি ভেসেল। তাহলে পালমোনারি ভেসেলে যদি হাইপার টেনশন হয় সেটাকে কি বলা হয়, পালমোনারি আর্টারি হাইপার টেনশন। তাহলে কি হবে, এই দিক থেকে যে ব্যাক প্রেশারটা আসবে সেটা বেশি হবে, তাহলে কি হবে, পালমোনারি যে ভালভটা রয়েছে খুব জোরে ওপেন হবে, ক্লোজ হয়ে যাবে, তার মানে কি লাউড P2 হবে, এটা ক্লিয়ার। এবং তার সাথে হাইপার কাইনেটিক সার্কুলেটরি স্টেট, এবং তার এই কন্ডিশনও কি হবে, আমার লাউড P2 হবে। এবং আরেকটা কন্ডিশন বলা হচ্ছে লেফট টু রাইট শান্ট, যদি হয় লেফট টু রাইট যদি শান্ট হয় তাহলে কিন্তু আমার কি হবে, লাউড P2 হবে। এবার দেখলে তাহলে সফট P2 তাহলে একই জিনিস, এক্ষেত্রে যদি স্টেনোসিস হয় তাহলে পালমোনারি ভালভেরও স্টেনোসিস হতে পারে, যেটাকে কি বলে পালমোনারি স্টেনোসিস।
সফট পি টু হবে, পি টুটা স্লো হয়ে যাবে, সাউন্ডটা কমে যাবে। এবং নর্মাল ইন ওল্ড এজ, ওল্ড এজের ক্ষেত্রে কি হয়, পালমোনারি ওল্ড এজের ক্ষেত্রে কি হয়, পি টুটা সফট হয়ে যায়। এই অবধি ক্লিয়ার হয়ে গেছে, ব্যাস। এই অবধি যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তারপরে যেটা অবশ্যই তোমাদের জানতে হবে, ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ এস টু। তাহলে ফিজিওলজিক্যাল বলছি কেন, কারণ এস টুর স্প্লিটিং হবে। এস টু স্প্লিটিং, স্প্লিটিং শব্দটা আগে জেনেছিলাম, মানে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি এস ওয়ান হার্ট সাউন্ড হচ্ছিল কি কারণে, মিট্রাল ভালভ এবং ট্রাইকাস্পিড ভালভের ক্লোজের জন্য, এবং এস টু সাউন্ডটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভের ক্লোজিং এর জন্য। এবং দুটো ভালভ অলমোস্ট সেম টাইমে ক্লোজ হয় বলে দুটো সাউন্ড আলাদা আলাদা পাওয়া যায় না। এখন যদি হয় অ্যাওর্টিক ভালভ বা পালমোনারি ভালভ দুটোর মধ্যে দুটো আলাদা আলাদা ভাবে ক্লোজ হচ্ছে, এবং ওই জন্য কি হচ্ছে, মাঝখানে একটা গ্যাপ থাকছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে স্প্লিটিং। নর্মালি তার মানে ফিজিওলজিক্যাল কন্ডিশন, মানে এই মুহূর্তে নর্মালি তোমার আমার বডিতে কিন্তু স্প্লিটিং দেখা যাবে। তাহলে কোন মুহূর্তে অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ একটু পরে ক্লোজ হবে, সেটাই আমরা জানবো। তো ঠিক আছে, সেই আমরা যখন ইনহেল করছি বা ইন্সপিরেশন করছি, এয়ার ইনহেল করছি, তখন কি হয়, যে ইন্টারথোরাসিক যে নেগেটিভ প্রেশার ছিল, অর্থাৎ এখানে যদি আমার লাংস থাকে, ধর এই পাশে লাংস রয়েছে এবং এই পাশে লাংস রয়েছে, তাহলে লাংসের মধ্যে যে বা চেস্ট থোরাক্সের মধ্যে যে ইন্টারথোরাসিক নেগেটিভ প্রেশার ছিল থোরাক্সের মধ্যেই, সেটা কি হচ্ছে, মোর নেগেটিভ হয়ে যাচ্ছে। ইন্সপিরেশন করছি, তাহলে মোর নেগেটিভ যদি হয়ে যায়, তখন এই লাংসের থোরাক্সের মধ্যে যে আমার পালমোনারি কি ছিল, পালমোনারি ভেসেলগুলো ছিল, পালমোনারি ভেসেলের কি হচ্ছে, ক্যাপাসিটেন্সটা বেড়ে যায়। তাহলে পালমোনারি ভালভে যদি ক্যাপাসিটেন্স বেড়ে যায়, তাহলে কি হবে, মোর ব্লাড যেটা রয়েছে, মোর ব্লাডটা কি হবে, ড্রন ইনটু দ্য থোরাক্স। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের যে ব্লাডটা ছিল, সেটা মোর ব্লাডটা কি হবে, এই ভেসেলের মধ্যে চলে আসে, পালমোনারি ভেসেলের মধ্যে চলে আসবে, কারণ এর ক্যাপাসিটেন্সটা বেড়ে গেছে। তাহলে কি হবে, তাহলে যেটা ভেনাস রিটার্ন ছিল, অর্থাৎ ভেন থেকে যে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে ছিল, সেই ভেনাস রিটার্নটা বেড়ে যাবে। সিম্পল জিনিস। তাহলে ভেনাস রিটার্ন যদি বাড়ে, তার মানে কি রাইট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়বে, মানে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ভলিউম বাড়বে। তাহলে কি হবে, রাইট ভেন্ট্রিকেল, সেখানেও ব্লাড ভলিউম বাড়বে। এবং তাহলে কি হবে, রাইট ভেন্ট্রিকেল থেকে যে স্ট্রোক ভলিউম হবে, সেটা বেশি হবে। এবং স্ট্রোক ভলিউম যদি নর্মালের থেকে বেশি হয়, তাহলে কি হবে, ডিউরেশন অফ ভেন্ট্রিকুলার সিস্টোল, ডিউরেশন অফ রাইট ভেন্ট্রিকুলার যে সিস্টোলটা ছিল, যে ফেজটা, সেই ফেজের ডিউরেশনটা বাড়বে। এবং এই ফেজটার যদি ডিউরেশন বাড়ে, তাহলে কি হবে, এই ফেজটার ডিউরেশনের শেষেই তো কি হচ্ছিল, আমার পালমোনারি ভালভ ক্লোজ হচ্ছিল। এখন এটা যদি ডিউরেশনটা বেড়ে, তাহলে কি পালমোনারি ভালভটা পরে ক্লোজ হবে, এবং পালমোনারি ভালভ যদি পরে ক্লোজ হয়, নর্মালি অ্যাওর্টিক ভালভ তো নর্মাল টাইমে ক্লোজ হয়ে যাচ্ছে, এবং পালমোনারি ভালভ ক্লোজ হতে যদি লেট হয়, তাহলে আমি কি পাবো, একটা স্প্লিটিং পাবো। অর্থাৎ অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে গেছে, বাট পালমোনারি ভালভ পরে ক্লোজ হয়েছে, তাহলে স্প্লিটিং পাবো। এবং এটা কি নর্মাল কন্ডিশন হচ্ছে, নর্মালি তো আমরা ইন্সপিরেশন নিই, তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে আমি অবশ্যই বলবো ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ এস টু। ওকে, এটা জানলাম। এবার আরেকটা কি কারণ হতে পারে, একই জিনিস, আমি যখন ইন্সপিরেশন নিচ্ছি, ইন্সপিরেশন আমার কি হয়েছিল, থোরাসিক প্রেশার নেগেটিভ হয়েছিল, নেগেটিভ হওয়ার জন্য এখানে যে আমার ক্যাপাসিটেন্স, পালমোনারি ভেসেল যেটা ছিল, তার ক্যাপাসিটেন্সটা বেড়ে গেছিল। তাহলে সেটা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, ব্লাডটা এখন কোথায় অ্যাকুমুলেট করছে, লাংসের যে পালমোনারি ভেসেল রয়েছে সেখানে রয়ে গেছে। তাহলে সেখানে যদি রয়েছে, এখানে আমার কি ছিল, পালমোনারি আর্টারি ছিল, পালমোনারি ভেন ছিল। তাহলে পালমোনারি ভেন দিয়ে লেফট এট্রিয়ামে কি হবে, ব্লাডটা কম আসবে। ব্লাড যদি এখানে কম আসে, তাহলে কি হবে, লেফট ভেন্ট্রিকেলে ব্লাড কম আসবে। এবং লেফট ভেন্ট্রিকেলে যদি ব্লাড কম আসে, তাহলে কি হবে, ভেন্ট্রিকুলার সিস্টোলের যে ডিউরেশনটা, সেটা কম হবে। ওকে, তাহলে সিস্টোলের ডিউরেশনটা যদি কম হয়ে যায়, তাহলে কি হবে, সিস্টোলের পরে কি হচ্ছিল, আমার এখানে যে অ্যাওর্টিক ভালভ ছিল, সেটা ক্লোজ হচ্ছিল। এখন যেহেতু স্ট্রোক ভলিউম কমে গেছে, তাহলে কি সিস্টোলটা খুব কুইকলি এন্ড হয়ে যাবে। এবং কুইকলি এন্ড হয়ে যাওয়ার জন্য এখানে যে অ্যাওর্টিক ভালভ ছিল, অ্যাওর্টিক ভালভের কি হয়ে যাবে, ক্লোজিংটা কুইক হবে। অর্থাৎ দুটো জিনিস হচ্ছে ইন্সপিরেশনের সময়, এক হচ্ছে অ্যাওর্টিক ভালভটা আগে ক্লোজ হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে আমার এখানে পালমোনারি ভালভটা পরে ক্লোজ হচ্ছে। তাহলে এই আগে ক্লোজ এবং পরে ক্লোজ, এই দুটোর জন্য আমি ডেফিনেটলি একটা কি পাবো, একটা গ্যাপ পাবো, যেটাকে কি বলা হচ্ছে, স্প্লিট বলা হচ্ছে, স্প্লিটিং অফ এস টু হার্ট সাউন্ড। এবং এটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্প্লিটিং। ওকে, তাহলে এক্সপ্লেন হয়ে অ্যান্সার জানলে, তাহলে স্প্লিটিং মানা তো আমরা জেনে নিলাম, এবং ফিজিওলজিক্যাল স্প্লিটিং কন্ডিশনটাও জানলাম। এরপর তাহলে আমরা জানবো যে আর কন্ডিশন, আর কোন কন্ডিশন, যার ইন্সপিরেশন ছাড়া আর কোনো প্যাথোলজিক্যাল কি কোনো কজ থাকতে পারে, যে কারণে কি হবে আমাদের এখানে আমি স্প্লিটিং পাবো। ডেফিনেটলি অবশ্যই থাকবে। তাহলে আমরা জেনে নিই ওয়াইড স্প্লিটিং অফ এস টু। এখানে হচ্ছে দুটো জিনিস হতে পারে। তাহলে দেখ, ওয়াইড স্প্লিটিং বা স্প্লিটিং অফ হার্ট দুটো জিনিস হতে পারে। কিভাবে, একটা হতে পারে পালমোনারি ভালভটা নর্মাল টাইমেই ক্লোজ হচ্ছে, কিন্তু অ্যাওর্টিক ভালভের টাইমিংটা এগিয়ে গেছে, তাহলে আমি স্প্লিট পাবো। অথবা উল্টোও হতে পারে, অ্যাওর্টিক ভালভ নর্মাল টাইমে ক্লোজ হচ্ছে, কিন্তু পালমোনারি ভালভ পরে ক্লোজ হচ্ছে, তাহলে কি, তাহলে আমি স্প্লিট পাবো। ওকে, তাহলে ওয়াইড স্প্লিটিংটাকে আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যেখানে অ্যাওর্টিক ভালভটা আগে ক্লোজ হচ্ছে, কোন কজে হতে পারে, মিট্রাল রিগার্জিটেশন,
মিট্রাল রিগার্জিটেশন হয়ে গেছে, অর্থাৎ যখন সিস্টল হচ্ছে ব্লাড এইদিকেও যাচ্ছে, ব্লাড এপাশেও যাচ্ছে, তাহলে ব্লাড যদি এই পাশে ব্যাক করে যায়, ব্লাড যদি এদিকে ব্যাক করে যায় তাহলে কি হবে, এই পাশের ব্লাডটা কম যাবে, এবং এই পাশে যদি কম ব্লাড যায় তাহলে কি হবে, কম ব্লাডের জন্য যে অ্যাওর্টিক ভালভটা ছিল, অ্যাওর্টিক ভালভটা আগেই ক্লোজ হয়ে যাবে। তাহলে কি হবে, অ্যাওর্টিক ভালভ যদি আগে ক্লোজ হয়ে যায় কি বললাম, আমরা ওয়াইড স্প্লিটিং পাবো। ওকে, আর একটা হতে পারে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়ে গেছে, সিস্টল হচ্ছে, ব্লাড এদিকেও যাচ্ছে কিন্তু ব্লাড এই পাশেও চলে আসছে, তাহলে এদিকে যদি ব্লাড চলে আসে মেজরিটি ব্লাড, তাহলে এই পাশে ব্লাড কম আসবে, এবং কম আসার জন্য কি হবে, অ্যাওর্টিক ভালভের ক্লোজিংটা আগেই হয়ে যাবে, আমি কি স্প্লিটিং পাবো। আর একটা হতে পারে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস কি হয়, ভেন্ট্রিকেলে সিস্টলটা ভালো হতে পারে না, পার্টিকুলারলি লেফট সাইডের ভেন্ট্রিকেলে, তাহলে ডায়াস্টলটা ভালো হতে পারে, তাহলে ডায়াস্টল যদি ভালো না হয় তাহলে কি হবে, এন্ড ডায়াস্টলিক ভলিউমটা কম থাকবে, এবং ভলিউম কম থাকার জন্য স্ট্রোক ভলিউম কম থাকবে, এবং স্ট্রোক ভলিউম কম হলে ডেফিনেটলি আমার অ্যাওর্টিক ভালভের ক্লোজিংটা আগে হবে, তাহলে কি হবে, আমি স্প্লিটিং পাবো। এই অবধি ক্লিয়ার হয়েছে। এটা তো আমি আলোচনা করলাম নর্মাল ওয়াইড স্প্লিটিং সম্বন্ধে। এখন এই যে ওয়াইড স্প্লিটিং কথা আলোচনা করলাম, এই ওয়াইড স্প্লিটিং পেশেন্টটা যদি এখন আমি ইন্সপিরেশন বা এক্সপ্রেশন চেক করি তাহলে কি হবে, এই স্প্লিটিংটা তো অলরেডি আছে, সেই স্প্লিটিংটা কি আরো বাড়বে, সেটাই আমরা জানবো। তাহলে যদি পেশেন্টটা ইন্সপিরেশন করে, তাহলে ইন্সপিরেশনে একটা স্প্লিটিং হয়, ফিজিওলজিক্যাল স্প্লিটিং, এবং তার অলরেডি একটা প্যাথোলজিক্যাল স্প্লিটিং হচ্ছে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যখন ইন্সপিরেশন আমরা করব, পেশেন্টকে ইন্সপিরেশন টাইমে যদি আমরা সাউন্ডটা শুনি, তখন দেখবো ইন্সপিরেশনের সময় এমনিতে তো ওয়াইড রয়েছে, সে ওয়াইডটা আরও বেড়ে যাচ্ছে, গ্যাপটা আরও বেড়ে যাচ্ছে, এবং এক্সপিরেশনের সময়ও ওয়াইডটা একই রকমভাবেই থাকছে। এই অবধি আমরা জানলাম। এরপর আমরা জানব ফিক্স স্প্লিটিং অফ S2, অর্থাৎ এক্ষেত্রেও স্প্লিটিং থাকবে, কিন্তু এই স্প্লিটিংটা এই ফিজিওলজিক্যাল স্প্লিটিংটা ফলো করবে না, অর্থাৎ স্প্লিট থাকবে ঠিক কথা, অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের ক্লোজিং এর মাঝখানে গ্যাপ থাকবে, এবং সেই গ্যাপটা ফিক্সড থাকবে। ব্যাপারটা বোঝা গেছে। এক্ষেত্রে কি হচ্ছিল, গ্যাপ হচ্ছিল, এবং ইন্সপিরেশন এক্সপিরেশনে কি হচ্ছিল, গ্যাপটা আরও বেড়ে যাচ্ছিল। ওই জন্য আমি কি বলছিলাম, ওয়াইড স্প্লিটিং। আর ফিক্সড স্প্লিটিং মানে স্প্লিট হবে কিন্তু ফিক্সড থাকবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করে। তাহলে এমন কি কন্ডিশন হতে পারে, স্প্লিটিং হচ্ছে কিন্তু সেটা ফিক্সড স্প্লিটিং, ইন্সপিরেশন বা এক্সপিরেশনে কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। ডেফিনেটলি ইন্সপিরেশন এক্সপিরেশন তো চেঞ্জ হওয়ার কথা, কারণ ইন্সপিরেশন মানেই তো ভেনাস রিটার্ন বাড়ছে, তো ভেনাস রিটার্নে তো বাড়ার কথা। তাহলে কন্ডিশনটা যদি আমি দেখি, কজগুলো কি, কজ হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ এই অ্যাট্রিয়ামের এবং এই অ্যাট্রিয়ামের মাঝখানে যে ওয়ালটা ছিল সেই সেপ্টালে যদি ডিফেক্ট হয়ে যায়, তাহলে কি হবে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হলে নর্মালি কি হচ্ছে, ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। ওকে, তাহলে তাহলে কি হবে, রাইট এট্রিয়ামের ব্লাড অনেকটাই বেশি থাকছে, এবং রাইট এট্রিয়ামের ব্লাড অনেকটাই বেশি থাকার জন্য ডেফিনেটলি রাইট যে ভেন্ট্রিকেলের ব্লাডটা অনেক বেশি থাকবে, এবং এর ফলে কি হবে, স্ট্রোক ভলিউম অনেক বেশি হবে, এবং এক্ষেত্রে স্ট্রোক ভলিউম বেশি হওয়ার জন্য আমার কি হচ্ছে, পালমোনারি ভালভ পরে ক্লোজ হচ্ছে, এবং তার মানে স্প্লিট দেখা যাবে। এবং যেহেতু এখানে ব্লাডটা অনেকটাই বেশি থাকে, সেই কারণে ভেনাস রিটার্নের উপর আর ডিপেন্ড করছে না, অর্থাৎ ভেনাস রিটার্ন বাড়ুক কি কমুক, ইন্সপিরেশনে কি বেড়ে যায়, ভেনাস রিটার্ন বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ফিজিওলজিক্যাল স্প্লিটিং দেখা যায়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, লেফট এট্রিয়াম থেকে এত ব্লাড আসে রাইট এট্রিয়ামে, যে ভেনাস রিটার্নের কারণে ব্লাড বেশি এলো, আর কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স দেখা যায় না। এই জন্য এটাকে বলা হচ্ছে ফিক্স স্প্লিটিং S2। ব্যাপারটা বোঝা গেছে। ওকে, এবং তার সাথে হতে পারে সিভিয়ার রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলারটা ফেলিয়ার হয়ে গেছে। ফেলিয়ার হয়ে যাওয়ার জন্য কি হবে, তাহলে ভেন্ট্রিকুলার যখন সিস্টল হবে, সেটা ধীরে ধীরে সিস্টল হবে। ধীরে সিস্টল হওয়ার জন্য অলরেডি কি হচ্ছে, নর্মালি তো অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে গেছে, বাট এর সিস্টলটা ধীরে হওয়ার জন্য পালমোনারি যে ভালভটা রয়েছে তার ক্লোজিংটা পরে হবে, এবং ক্লোজিংটা যদি পরে হয় তাহলে ডেফিনেটলি ভেনাস রিটার্ন বাড়ুক কি কমুক তার উপরে পালমোনারি ভালভের ক্লোজিংটা ডিপেন্ড করছে না। তার মানে এক্ষেত্রে স্প্লিটিং হবে, কিন্তু এটা হবে ফিক্স স্প্লিটিং। এটা বোঝা গেছে। অর্থাৎ ফিক্স স্প্লিটিং এর যে কজগুলো রয়েছে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং সিভিয়ার রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর, এই দুটো কজ কিন্তু ডাজ নট ফলো দ্য ফিজিওলজিক্যাল স্প্লিটিং অফ S2, এটা অবশ্যই মনে রাখবে। ওকে, এরপরে যেমন তার রিভার্স স্প্লিটিং। রিভার্স স্প্লিটিং মানে স্প্লিট হবে, কিন্তু কি হচ্ছে, এখানে দেখো যদি রিভার্স স্প্লিটিং দেখি, দেখো স্প্লিটিং আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি, কিন্তু পালমোনারি ভালভ আগে ক্লোজ হচ্ছে, অ্যাওর্টিক ভালভ পরে ক্লোজ হচ্ছে। অর্থাৎ পালমোনারি ভালভ আগে ক্লোজ হচ্ছে, যেটা কিন্তু পরে ক্লোজ হওয়ার কথা ছিল। ওকে, এবং অ্যাওর্টিক ভালভ পরে ক্লোজ হচ্ছে, এবং এতটাই পরে ক্লোজ হচ্ছে যে তাদের মাঝখানে একটা স্প্লিট দেখা যাচ্ছে। ওকে, তাহলে কোন কন্ডিশন হতে পারে আমার, অ্যাওর্টিক ভালভ পরে ক্লোজিং, তাহলে যদি ওই লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, আগের ক্লাসে বলেছিলাম লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে কি হয়, আমার লেফট ভেন্ট্রিকুলার সিস্টলটা পরে হয়, বা লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন পরে, তাহলে কন্ট্রাকশন যদি পরে হয় ডেফিনেটলি কি হয়, এল ভালভটা পরে ক্লোজ হবে, তার মানে আমরা একটা স্প্লিটিং দেখতে পাবো। ওকে, আর সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয়ে গেছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে একই টাইমে, কিন্তু স্টেনোসিস হয়ে যাওয়ার জন্য ভালভটার ক্লোজিংটা পরে হচ্ছে।
তার মানে ডেফিনেটলি কি হবে, রিভার্স স্প্লিটিং আমরা একটা দেখতে পাবো। এবং আরেকটা কি দেখতে পাবো, অ্যাওর্টিক রিগার্জিটেশন কন্ডিশন। অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি হয়, অ্যাওর্টিক রিগার্জিটেশন অর্থাৎ ব্লাডটা ব্যাকফ্লো হয়ে চলে আসে। কেন হচ্ছে তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনে, ধরে নিলাম একবার হার্টের কন্ট্রাকশন হলো, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হলো, ব্লাডটা এখানে চলে এসেছে। এবারে যেহেতু আবার ব্যাক করে আসার সময় ডায়াস্টলের টাইমে কি হয়, ব্লাডটা ব্যাকফ্লো হয়, কিন্তু ভাল্বটা রিগার্জিটেশন কন্ডিশন রয়েছে, অর্থাৎ ব্লাডটা আবার ব্যাকফ্লো করে চলে এসেছে। তাহলে আলটিমেট কি হচ্ছে, এখানে ব্লাডের ভলিউমটা বেড়ে যাচ্ছে, এন্ড ডায়াস্টলিক ভলিউমের এন্ড ডায়াস্টলিক ভলিউমটা বেড়ে গেছে। তাহলে ভলিউম যদি বেড়ে যায়, তাহলে এরপরে যখন নেক্সট টাইম ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে, ওই পুরো ব্লাডটা যখন ইজেক্টেড হবে তারপরেই তো ভাল্বটা ক্লোজ হবে। তার মানে ক্লোজটা অনেক লেট করে ক্লোজ হবে। তার মানে আমি কি দেখতে পাবো, একটা স্প্লিটিং দেখতে পাবো। ওকে, তাহলে মোটামুটি আলোচনা করলাম। এখানে অবশ্যই তোমাকে কজটা জানতে হবে, স্প্লিটিংটা প্রশ্ন করা হয়, এবং ফিজিওলজিক্যাল স্প্লিটিং তো তোমাকে জানতেই হবে। ওকে, তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডটা আজকে আলোচনা করে নিলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।